সদৃশ্য যে রোগ লক্ষণ গুলো থাকবে সেটার উচ্চ হতে হবে দুটা ভিন্ন, কিন্তু লক্ষণ গুলো থাকবে একই। আইসোপ্যাথিতে হতে হলে বা অন্যান্য চিকিৎসা প্যাথিতে হতে হলে সেখানে অর্থাৎ উচ্চ একই হলে হবে। এই যে এই কথাটা আমি কিন্তু এর আগে মানে ইতিপূর্বে আমি এক ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন এটা হলো 45-44 এরকম অনুচ্ছেদ যখন আলোচনা করি তখন এই আলোচনাটা আমি করেছিলাম যে হোমিওপ্যাথি হতে হলে দুটা উৎস আলাদা হতে হবে এবং তাদের লক্ষণ একই হতে হবে। যেমন আমরা কি জানি, প্রকৃতিতে যে রোগ লক্ষণ মানে কোনো ভেষজ যে পরীক্ষাকালে যে রোগ লক্ষণ পাওয়া যায়, প্রকৃতিতে সেই একই সকল লক্ষণগুলো যে রোগীর মধ্যে পাওয়া যায়, সেই লক্ষণ সাদৃশ্যে সেই ওষুধ যদি সেই রোগীকে প্রয়োগ করা হয় তাহলে সেই রোগী আরোগ্য লাভ করে। কথাটা মনে হয় জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ হোমিওপ্যাথি হতে হলে দুটা উৎস আলাদা হতে হবে, একই না, দুটা উৎস আলাদা, বাট দুটির কাজ গুণ সবকিছুই অভিন্ন হবে, একই হবে, সদৃশ্য হবে, তাহলেই আমরা সেটাকে হোমিওপ্যাথি বলবো। এখন বলতে পারেন স্যার আপনি যে এই ক্লাসগুলো করতেছেন এটার সাথে এটার সম্পর্ক কি? এই আইসোপ্যাথি বা হোমিওপ্যাথি যে সদৃশ্য হলেই যে হোমিওপ্যাথি হবে না, সদৃশ্য হলেই যে হোমিওপ্যাথি হবে, এই বিষয়টা মানে জটিল করে ফেলতেছেন স্যার। কারণ আমি প্রথমেই বলেছি আমাদের মন আগে অবশ্যই ডাক্তার হতে হবে। আমরা অবশ্যই ডাক্তার। আমরা ডাক্তার কিসের ডাক্তার? মানুষের ডাক্তার। আমরা কিসের ডাক্তার? মনের ডাক্তার। আমরা দার্শনিক। হোমিওপ্যাথি যদি দর্শন না থাকে হোমিওপ্যাথি করা যায় না। হোমিওপ্যাথি করতে হলে অবশ্যই দর্শন লাগে। তো আসুন আমরা এই 50 নম্বর অনুচ্ছেদে সুন্দরভাবে ডাক্তার হ্যানিম্যান যে কথাগুলো ফুটে তুলছেন সেখানে যে সারমর্ম কথাটা আমি আগে বলতেছি, সারমর্ম হলো কি, মানে সদৃশ্য ঠিক আছে, কিন্তু যদি হাম বসন্ত গুটি বসন্ত ইত্যাদি এই সদৃশ্য অপরিবর্তিত যে রোগের মাধ্যমে বা রোগ বীজের মাধ্যমে অর্থাৎ দুটার উৎস মানে একই রোগকে মানে সমল লক্ষণ সম্পর্কে রোগকে যদি আমি চিকিৎসা দিই তাহলে বিভিন্ন ধরনের জটিলতা আসতে পারে বা পুরাতন ক্ষেত্রে রোগী আরোগ্য নাও করতে পারে। কথাটা মাথার উপর দিয়ে গেল মনে হয়। অর্থাৎ এখানে একটা কথা বলছে, যদি সদৃশ্য বা স্যার আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, ধরে থাকি আবার কানেক্ট হয়েছে। সরি মানে একটু লাইন দিচ্ছে তো হয়ে গেছে। আমি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে, স্যার শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তো এখানে আমি যে কথাটা বলতেছিলাম যে উৎস এক হলে সদৃশ্য হলো। এখন হাম বসন্ত গুটি বসন্ত ইত্যাদি চুলকানি এই যে এর উদ্ভিদ দিয়ে যদি আমি চিকিৎসা করতে যাই তাহলে রোগী আরোগ্য লাভ করবে অর্থাৎ সাময়িক ভাবে, কিন্তু এর যে কুফল দেহে থেকে যাবে সেটাকে চিকিৎসা ছাড়া কখনোই আরোগ্য লাভ হবে না এবং এর জটিলতা থাকবে এবং আরো ভয়ঙ্কর জটিল হবে। তো আসুন, তো এখানে কি করতে হবে? তাহলে হোমিওপ্যাথি হতে হলে অবশ্যই লক্ষণের সাদৃশ্য হতে হবে, কিন্তু উৎস আলাদা হতে হবে। অর্থাৎ ঔষধের মাধ্যমে
কার মাধ্যমে প্রয়োগ করতে হবে? ঔষধের মাধ্যমে, রোগ বীজের মাধ্যমে আরোগ্য করা যাবে না, ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। কেননা ঔষধের মাধ্যমে, কারণ আমরা ঔষধগুলো কি করেছি, বিভিন্ন পরীক্ষাগারে বা বিভিন্ন সুস্থ মানব দেহের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে লক্ষণ পেয়েছি সেই লক্ষণ সাদৃশ্যেই কিন্তু আমরা হোমিওপ্যাথি ব্যবহার করি। এটা আমরা কিন্তু সবাই জানি। আমরা কখনো হোমিওপ্যাথিরা রোগ বীজ দিয়ে চিকিৎসা করি না। মাথা ব্যথা হয়েছে বা মাথায় আঘাত পেয়েছি, জোরে মাথায় চাপ দিয়ে চেপে ধরলে মাথা ব্যথা কিন্তু ভালো হয় সাময়িক উপসময়, কিন্তু এতে মাথার ক্ষতি হতে পারে, স্নায়ুর ক্ষতি হতে পারে, ড্যামেজ হতে পারে। কিন্তু আমরা কি করেছি, মাথা ব্যথা হয়েছে, আঘাত লেগে, তাই মাথায় চাপ দিয়ে ভালো না করে আমরা কি করতেছি, সদৃশ্য নিয়ম অনুসারে যে ওষুধ আসতেছে, হয় ব্রায়নি আসতেছে, রাস্টার আসতেছে, নেট্টামের আসতেছে, ইত্যাদি ইত্যাদি হাজার সহস্র ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে, সেই ওষুধগুলোর মধ্যে থেকে লক্ষণ সাদৃশ্যে আমরা চিকিৎসা করতেছি। এটা আমাদের কি হচ্ছে, রোগীর পুরোপুরি আরোগ্য লাভ করতেছে। আর আমরা ইতিপূর্বে পড়ে আসছি যে ঔষধ রোগীর উপর, জীবনী শক্তির উপর কাজ করার পরে ঔষধের যেহেতু সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, সেহেতু ওষুধ আস্তে আস্তে কি হয়, তার ক্রিয়া শেষ হয়ে যায়, অর্থাৎ জীবনী শক্তি পুনরায় স্বাভাবিক অবস্থায় আসে। তাহলে ওষুধের মাধ্যমে কিন্তু আমরা এটা পাচ্ছি। কিন্তু আমরা যখন রোগ বীজ দিয়ে করবো বা কোনো ফুল মাত্রায় করব, তখন কিন্তু তা হচ্ছে না। তো দেখেন এখানে 50 নম্বর অনুচ্ছেদে সেই কথাগুলোই বলা আছে, যে সুন্দরভাবে বলেছে শক্তিশালী প্রকৃতি। আমরা যা দেখি, অর্থাৎ এই আমরা যা দেখতেছি, এই শক্তিশালী প্রকৃতির স্বয়ং তার নিয়ন্ত্রণে হোমিওপ্যাথির আরোগ্য সম্পাদনের অস্ত্র হিসাবে প্রকৃতির অপরিবর্তনীয় মায়োজন ঘটিত ব্যাধিসমূহ অল্পই আছে। তাছাড়া চুলকানি যুক্ত উদ্ভিদ, আম, গুটি বসন্ত সমূহ, রোগ উৎপাদক শক্তি সমূহ ঔষধ হিসাবে জীবনের প্রতি অধিকতর বিপজ্জনক। যে কথাটা আমি কিছু বলছি, যে চুলকানি দিয়ে উদ্ভিদ, আম, বসন্ত ইত্যাদি। এই যে আবার আমি আর একটা নতুন কথা বললাম, এখানে এই কথা উল্লেখ নাই যে মাথায় আঘাত পেয়েছি, সে আঘাতের ফলে আমি হাত দিয়ে আঘাত পাওয়ার ফলে ব্যথা হয়েছে, সেই ব্যথাটা কি হাত দিয়ে জোরে চেপে ধরে ব্যথাটা ক্রিয়া করছি, এটা তো সদৃশ্য আঘাতে ছাড়তেছি। কি সদৃশ্য হয়েছে কিনা? অবশ্যই হয়েছে সদৃশ্য, কিন্তু এই সদৃশ্যকে হোমিওপ্যাথি বলা যাবে না, এটাকে অন্য প্যাথিতে নেওয়া যাবে, সেটা যে কোনো প্যাথি হতে পারে। হোমিওপ্যাথি হতে হবে উৎস আলাদা, কিন্তু লক্ষণ, কার্যাবলী সব কিন্তু এক। এই জীবনের প্রতি অধিকতর বিপজ্জনক এবং যে রোগ আরোগ্য করতে হবে তাদের চেয়ে অধিকতর ভীতিকর, অথবা এমন প্রকৃতির যে চুলকানিযুক্ত উদ্ভিদের মতো তারা আরোগ্য সম্পাদন করার পর স্বয়ং তাদেরকে আরোগ্য করা আবশ্যক হয়। এই যে এই কথাটা আমি আগে বলছি, যে যখন আমি সদৃশ্য হচ্ছে বটে, কিন্তু এখানে আমি যে উদ্ভিদ বা রোগ বীজ দিয়ে আমি যখন, বা আমি আঘাত পেয়েছি, আঘাতের পরে আমি হাত দিয়ে চেপে ধরে মাথা ব্যথাকে ভালো করতেছি, এটাতে কি হচ্ছে, বরং আরো অধিকতর ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভীতিকর হতে পারে, এবং তাকে সারানোর জন্য আবার ওষুধের প্রয়োগ হতে পারে। এই কথাগুলোই বলা হয়েছে। তারা স্বয়ং তাদেরকে আরোগ্য করা আবশ্যক হয়। আরোগ্যের লক্ষ্যে তাদের উপর নির্ভর করা পারিপার্শ্বিক উভয় ঘটনায় সদৃশ্য ঔষধ হিসেবে তাদের প্রয়োগ কঠিন, অনিশ্চিত, বিপজ্জনক করেছে। অর্থাৎ এই যে আমরা যখন রোগের মাধ্যমে সদৃশ্য রোগকে, একটা রোগ সদৃশ্য হয়েছে, সেই রোগের সদৃশ্যে আর একটা সদৃশ্য রোগ দিয়ে সরাসরি যদি আমি চিকিৎসা করি, তাহলে তার কি হচ্ছে, ঘটনা সদৃশ্য হচ্ছে, বাট এই চিকিৎসাটা হচ্ছে কি আরো জটিল, আরো কঠিন এবং বিপজ্জনক করে তুলতেছে, এবং তাকে সারানোর জন্য আমাকে আবার
আর একটা পদ্ধতি গ্রহণ করতে হচ্ছে। কিন্তু যদি আমরা যদি হোমিওপ্যাথি কনসেপ্ট যদি আমার মাথায় থাকি, তাহলে হোমিওপ্যাথি হতে হলে উৎস আলাদা হতে হচ্ছে, এবং হোমিওপ্যাথি হতে হলে তাকে সদৃশ্য হতে হচ্ছে। হোমিওপ্যাথি হতে হলে তাকে শক্তি থেকে মাত্রা হতে হচ্ছে। এই কারণে হোমিওপ্যাথি হতে হলে তার কি হচ্ছে, শক্তি রাজনীতি হচ্ছে। তাহলে এই যে হোমিওপ্যাথির এই বিষয়গুলো যদি আমরা থাকি, তাহলে চিকিৎসা হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের কঠিন বিপজ্জনক এই চিকিৎসা করতে যায় কখনো রোগীর ক্ষেত্রে হবে না। তো হোমিওপ্যাথিতে করতে হলে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারতেছি কিনা। তাহলে হোমিওপ্যাথি কি এই জিনিসটা কনসেপ্টটা আমাদের, যদি আমি ইতিপূর্বে ক্লাস করেছি বলেছি, কিন্তু তারপরে আবার নতুন করে বলতেছি। কেন বলতেছি? কারণ আজকের ক্লাসটা ওই ক্লাসের সাথে একটু সমন্বয় হতে হচ্ছে, না হলে আজকের ক্লাসে অনেকে কিন্তু বুঝতে পারবেন না যে কি বোঝাতে চাচ্ছে, কোন বিষয় মাথায় আসতেছে। তো যাই হোক, এখানে আরো কথা বলছে, এবং মানুষ যে সকল সব ব্যাধিতে আক্রান্ত হয় তাদের মধ্যে খুব অল্প ব্যাধি আছে যা গুটি বসন্ত, হাম, চুলকানি রোগের সাথে তাদের সদৃশ্য খুঁজে পায়। মানে অল্প সংখ্যক ব্যাধি আছে হাম, বসন্ত, চুলকানি ইত্যাদি রোগের সাথে সাদৃশ্য খুঁজে পায়। সুতরাং প্রকৃতির ক্রিয়াধীন খুব কম ব্যাধি এসব অনিশ্চিত ঝুঁকিপূর্ণ সদৃশ্য ওষুধ দ্বারা আরোপ করতে পারে। তার মানে কি, এই প্রকৃতিতে কম ব্যাধি আছে যেসব ঝুঁকিপূর্ণ সদৃশ্য ওষুধ দ্বারা আরোপ করতে পারে। এই যে ঝুঁকিপূর্ণ, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হচ্ছে, এবং এটাও কিন্তু একটা সত্য ওষুধ, এবং তাদের কর্মকৌশল কর্তৃক আরোগ্য বিপদ সংকট। এবং এই যে এই ধরনের মানে একই উৎস থেকে যে জিনিসটা হচ্ছে, তাদের কর্মকৌশলটা হচ্ছে বিপদ সংকট, মানে এবং খুব কঠিন হয়। এ কারণে যে অবস্থা ভেদে রোগ শক্তি মাত্রা হ্রাস করা যায় না, অর্থাৎ যেভাবে ঔষধের মাত্রা হ্রাস করা যায়। এখানে আমরা যে সব পরীক্ষাগারে বা আমরা ভেষজ পরীক্ষা করে যে ওষুধগুলো নিচ্ছি, দুটো আলাদাই আছে। এখানে কিন্তু আমরা এই ওষুধগুলোর কিন্তু মাত্রা কিন্তু আমরা শক্তিকৃত করতে পারতেছি, মাত্রা রাজনীতি করতে পারতেছি, প্রয়োগ পদ্ধতি আমি আমার মতো করতে পারতেছি। রোগীর অবস্থা ভেদে, রোগীর স্বাস্থ্য ভেদে, রোগীকে কি পরিমাণ মাত্রা, কত সূক্ষ্ম মাত্রা আমি প্রয়োগ করবো, একজন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার আমরা সেটা। এখানে আমার শ্রদ্ধা একজন স্যার আসছেন, ডাক্তার সেলিম শেখ, ভেটেরিনারি মেডিকেল বিভাগে আসছেন। তিনি ভালো করেই জানেন, কারণ তিনি অনেক বড় মাপের ডাক্তার, আমার কলেজের টিচার দেখতেছেন। তো এবং লুৎফর রহমান স্যার, তিনিও একজন বড় মাপের ডাক্তার, তিনারা ভালো করে আমার কথাগুলো বুঝতেছেন আসলে বিষয়টা কোন জায়গায় জড়িত, অনেক ক্রিটিক্যাল বিষয়। এবং আমরা যদি সহজ কনসেপ্ট বুঝি যে সদৃশ্য হতে হলে অবশ্যই তাকে হোমিওপ্যাথি হতে হলে অবশ্যই, বারবার একটা কথা বলে যে অবশ্যই দুটি ভিন্ন উৎস হতে হবে, কিন্তু তাদের ধর্ম, বৈশিষ্ট্য, সব কর্মসূচি, তাদের কাজ বা তাদের সবকিছু কিন্তু সদৃশ্য হতে হবে। এখন আপনি অনেক সময় প্যাচ মানতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমরা হোমিওপ্যাথির চিন্তা করি। দেখেন, আপনাদের একটা কথা উদাহরণ ধরেন, যে ব্রায়োনিয়ার কথাই বলি, আমি বলি ব্রায়োনিয়ার আমরা মাথা ব্যথা বা বেলেডনের মাথা ব্যথার কথা, যে দেখেন এই ধরনের মাথা ব্যথা কিরকম আসতেছে। বেলেডনে একটা গাছ, ব্রায়োনিয়া একটা গাছ, উদ্ভিদ, এগুলোর উৎস কি উদ্ভিদ। কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে সূর্যের মানে রোদে কাজ করার ফলে, অথবা আমার মাথা ব্যথা হচ্ছে মানে বৃষ্টিতে ভিজার কারণে, আমার মাথা ব্যথা হচ্ছে গরম ঠান্ডার কারণে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। দুটার উৎস কিন্তু আলাদা। কিন্তু যখন আমি দেখতেছি ব্রায়োনিয়ার যে লক্ষণগুলা, মানে রোগীর ব্যথা হঠাৎ আসা হঠাৎ যায়, রাস্ট্রাকচার বিষয়টা, সরি বেলেডোনার বিষয়টা বললাম, এই যে এই লক্ষণটা
যদি আসে তাহলে আমরা বেলেডোনা চিন্তা করতেছি। তাহলে কি বেলেডোনার সদৃশ্য অনুযায়ী আমি কিন্তু মাথা ব্যথার যে প্রকৃতিগত ভাবে আমার রয়েছে সেই সদৃশ্য অনুযায়ী আমি ওষুধ সিলেকশন করতেছি। এখন ওষুধ সিলেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যে ম্যাটেরিয়াল স্যার আছেন, এনারা এখন চিন্তা করতেছেন যে বেলেডোনা তো দিব, হঠাৎ আসে হঠাৎ যায় ব্যথার, কিন্তু বেলেডোনা থেকে একগাল লাল একগাল গরম কিনা, একগাল ঠেকাচ্ছে কিনা, আরো ডিটেলসে চিন্তা করতেছে। এই ডিটেলস চিন্তা করে তখন চিন্তা করতেছে কত শক্তি দেওয়া যায়। আমার মতো নাদান যে ডাক্তার আছে, আমি তো খুব অল্প ছোট ডাক্তার, আমি চিন্তা করছি 30 দিলাম, কিন্তু 30-এ ভালো হলো না। আমার লুৎফর রহমান ছাড়া সেলিম ছাড়া একমাত্র সিদ্ধান্তে সে চিন্তা করলো না 30 দিলে হবে না, এখানে 30 দিতে হবে আরো সূক্ষ্ম মাত্রা, রুগী হলে সেন্সিটিভ। তখন তেনারা কাকুন সিস্টেমে দিয়ে দিলেন। আমাদের দুইজনের রুগী খুব সুন্দর আরোগ্য লাভ করছে। এই যে ডাক্তারের একটা মানে হাত চয়েস বলা হয়, মানে ডাক্তারের হাত চয়েস কেন বললাম, এখানে ডাক্তারের অভিজ্ঞতা কিন্তু আমরা কাজে লাগানো। এই কারণে বলছি যে হোমিওপ্যাথিক ঔষধের যে মাত্রা রাজনীতি করা যাচ্ছে, আমি 30 দিচ্ছি, 200 দিচ্ছি, বা আমি কাটিং করতেছি বা ঠাট্টাটা দিচ্ছি, এই যে আমি আস্তে আস্তে কি করতেছি, রাজনীতি করতেছি এবং রোগীর সহজে মাত্রায় আসতেছি এবং রোগীকে বিপদের হাত থেকে আমরা রক্ষা করছি। তাহলে আমরা এইভাবে আমরা ওষুধ যখন প্রয়োগ করবো তখন আমাদের রোগীর কোন সমস্যা হচ্ছে না। কিন্তু যদি আমরা এটা হাঁ পছন্দ ইত্যাদি চর্মরোগের সংক্রমণের নীতি বর্তমান যে চিকিৎসাগুলো আছে বা অন্যান্য যে সদৃশ্য স্থূল মাত্রায়, যেমন ব্যথা পাইছে ব্যথা দিয়ে ব্যথা সারানো, তারপর যে এই ধরনের পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে রোগী কিন্তু কখনো প্রকৃত আরোগ্য লাভ পাবে না। অর্থাৎ রোগীর প্রকৃত আরোগ্য লাভ করতে হলে তার হোমিওপ্যাথিতে আসতে হবে। আর কেন হবে না, সেখানে আরো বিপজ্জনক হবে। কারণ দেখা যাচ্ছে হ্যাঁ ওই রোগটা সেরে গেছে, ওই রোগটা ভালো হয়ে গেছে, কিন্তু ওই রোগের যে রোগীর শরীরের মধ্যে আমি দিলাম, ওই রোগের রোগীর যে শরীরে আমি দিয়েছি সে তার প্রভাব আমার শরীরে বর্তমান থাকবে এবং সেটা আমার জন্য বিপজ্জনক হতে পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে বা অনিশ্চিত হতে পারে এবং তাকে কিন্তু আমি বিনা ওষুধে কখনোই সারাতে পারতেছি না, পারবো না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার অনেক তো ভালো হয়, অবশ্যই ভালো হয়, সেটা বলতে হবে দৈব ভালো হয়, কারণ তার ক্ষতি হবে না। সেখানে সদৃশ্য নিয়ম অনুসারে তার যেটুকু মাত্রা দরকার সেই মাত্রা পড়ে গেছে, চিন্তা করতে হবে। এখানে যাই হোক ওই দিকে আমি কথা বলতেছি না, কারণ ওই আলোচনাগুলো আমি 51 নম্বর সূত্রে বা 51 নম্বর অনুচ্ছেদে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যে এখানে কিভাবে যে অনুচ্ছেদ বা সূত্র বলেন বা নীতি কথা বলেন, সে নীতি কথায় সুন্দরভাবে ফুটে তুলেছেন। তো এখানে কি বলছে, বিপদ সংকুল এবং খুব কঠিন হয়, এই কারণে যে অবস্থাভেদে রোগ শক্তির মাত্রা হ্রাস করা যায় না, এভাবে ওষুধের মাত্রা হ্রাস করা যায়। কিন্তু দীর্ঘদিন যাবৎ সদৃশ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে অবশ্যই সম্পূর্ণ বিপজ্জনক বিরক্তিকর রোগ সময়ের পীড়িত করতে হয়। এরপর গুটি বসন্ত বা হাম বা চুলকানি রোগসমূহ পুনরায় আরোগ্য করতে হয়। যে কথা আমি কিছুক্ষণ আগে বললাম যে এইভাবে চিকিৎসা করলে আমার শরীরে যে বিপজ্জনক বা অনিশ্চিত বা ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয় তাকে কিন্তু আবার আরোগ্য করার জন্য আমাকে পুনরায় চেষ্টা করতে হয়। এবং তথাপি যা দেখা যায়, আমরা আকর্ষণীয় হোমিওপ্যাথিক আরোগ্যের কথা উল্লেখ করতে পারি যা এরূপ সৌভাগ্যজনক সংযোগ দ্বারা সম্পন্ন হয়েছে। এই কিছুক্ষণ আগে আমি বললাম যে যদি তার ভাগ্য ভালো হয় তাহলে কি হয়, সৌভাগ্যজনক সংযোগ দ্বারা সম্পন্ন হয়েছে। মানে কি, হোমিও আকর্ষণীয় মানে কি, এই যে হঠাৎ
যে আরোগ্য লাভ করে, এর আগে আমি ক্লাসে বলছিলাম যে যখন কোনো আরোগ্য হয় অবশ্যই হোমিওপ্যাথিতেই হয়। যখন সেটা কি হয়, আমরা যা দেখা যায় আমরা আকর্ষণীয় হোমিওপ্যাথিক আরোগ্য কথা উল্লেখ করতে পারি যা এর সৌভাগ্যজনক। মানে এখানে সৌভাগ্যজনক কেন বলা হয়েছে, এই যে আরোগ্যটা লাভ করতেছে যদি কোনো ভাবে এই হাম বসন্ত চুলকানি ইত্যাদি সংক্রমণ নীতির বর্তমানে এই সদৃশ্য নিয়ম অনুসারে এই নীতির অনুযায়ী যখন আরোগ্য করতেছে তখন কিন্তু যদিও হয় আরোগ্য, তখন কিন্তু আমরা কি বলতেছি সৌভাগ্যজনক ভাবে হয়েছে না। মানে জৈব ভাবে হয়েছে, সৌভাগ্যজনক হয়েছে। কেন না বল সৌভাগ্য এখানে কেন উল্লেখ করেছে হ্যানিম্যান সাহেব, মহাত্মা হ্যানিম্যান, তিনি বলার উদ্দেশ্য কারণ তার সে রুগীটার ভাগ্য ভালো তাই এটা হয়েছে। কিন্তু আমি আমার কারিশমায় হয় এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। প্রকৃতি মহান, একমাত্র আরোগ্য বিধানের অসংখ্য সাক্ষ্য প্রমাণ তাদের সবগুলোর মধ্যে রয়েছে এবং লক্ষ্য সাদৃশ্যেই আরোগ্য লাভ করে। কারণ প্রকৃতির যে মহান, এই লক্ষণ সাদৃশ্য যদি না হয় তখন কোনোদিনই আরোগ্য লাভ করে না। আর এখানেও যেহেতু একটা আরোগ্য লাভ আসতেছে, সেটাও হচ্ছে কি আরোগ্য লাভ হচ্ছে, কিন্তু এর ক্ষতিকর প্রভাব শরীরের মধ্যে থেকে যাচ্ছে, যা বিপজ্জনক, বিপদ সংকট হয়ে যাচ্ছে। তাই আমরা এক কথাই বলতে পারি, রোগ বীজের দ্বারা অর্থাৎ রোগের মাধ্যমে রোগ আরোগ্য করা যুক্তিসঙ্গত না। অর্থাৎ আমরা একটা জানি যাহাতে যা হয় তাহাতে তাহা নাশ হয়, তার নাম হোমিওপ্যাথি। অর্থাৎ সদৃশ্য নিয়মে হোমিওপ্যাথি। কিন্তু এই সদৃশ্য কথাটা যদি দুটো উৎস হয় তাহলে কিন্তু তাকে আমি হোমিওপ্যাথি বলবো। যদি উৎস দুটো না হয় এবং তাহলে যদি সদৃশ্য হয় তাহলে তাকে কিন্তু আমি হোমিওপ্যাথি বলতে পারতেছি। কেননা হোমিওপ্যাথিক যে 50, 51 বা 45, 46, 41 এই যে অনুচ্ছেদ একটু করে বুঝিয়ে দিয়েছেন যে কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না। তো আমরা পিছনে না যাই, কিন্তু বর্তমানটা আমরা বলতে পারি 50 নম্বর অনুচ্ছেদে 100% সেটা আমরা ক্লিয়ার হয়েছে যে সদৃশ্য হলে হবে না, শক্তিগত হতে হবে, পরিবর্তনের মাত্রায় হতে হবে। হোমিওপ্যাথির যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিতে আমাদের রাখতে হবে এবং সেই সাথে দুটার উৎস বা আলাদা ভিন্ন উৎস। আর এই ভিন্ন উৎস যখনই হবে তখন এবং আমরা সেই ভিন্ন উৎস ওষুধ যখন আমরা প্রয়োগ করবো তখনই দেখবো ইনশাল্লাহ তার আরোগ্য লাভ হয়েছে এবং তার মধ্যে কোনো জটিলতার সৃষ্টি হয়নি এবং রোগী পুনরায় সুস্থ লাভ করেছে। তাই আমরা বলি আরোগ্যের একমাত্র যদি হয় প্রকৃতির একমাত্র বিধান সদৃশ্য নিয়মে আরোগ্য। তো আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে কম সময়ে আমাদেরকে 50 নাম্বার অনুচ্ছেদটা বুঝিয়ে বলার জন্য। আজকে আপনারা কেউ যদি উইলিংলি সংযোজন করতে চান করতে পারেন, আর কেউ যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। লুৎফুর রহমান স্যার আপনারা আছেন? লুৎফুর রহমান স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার কিছু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আপনাদের মতো মনীষীর কাছে কিছু কথা শুনতে চাই। সেলিম স্যারও আসছে আমাদের। কিছু বলে এই সূত্রগুলো ব্যাখ্যা আপনার কাছেই সুন্দর। বর্ণরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সেই এটা আপনার কাছেই সুন্দর। তবে তারপরে আমি সহজ ভাষায় যেটা বলি যে এই সূত্রের ব্যাখ্যাটা এরকম যদি আমরা দেই যে একটা মানুষ সুস্থ, আসলে সুস্থ কাকে বলে? একটা বসন্ত রোগী সুস্থ হয়েছে, ওষুধ খাওয়ার পর টিকা নেওয়ার পর সুস্থ হয়েছে। এই সুস্থ সন্তানটি কি করলো?
তিন বন্ধু বলে বাসর ঘর করলো, এটা কি হলো? আমরা টাঙ্গাইলের যে ঘটনাটা দেখলাম যে তিন বন্ধু বলে একটা বাসর ঘর করছে, যে যে বিয়ে করবে সে তিনজনে মিলে এটা বাসর করবে। এটা কি সুস্থ? এটা সুস্থ না। আমরা শিক্ষককে বের করে দেব, এটা সুস্থ? সুস্থ না। আসলে যে সুস্থতার কথা হ্যানিম্যান বলছেন, আর আমরা তো সুস্থতা বলতে বুঝি যে এই যে একটা রোগ হলো, বসন্ত হলো, বসন্তটা ভালো হলো, বসন্ত ভালো হওয়ার পর মানুষটা যে বিকৃতি হলো, মানুষটা যে নেশাগ্রস্ত হলো, এইটাকে কিন্তু সমাজ অসুস্থ হিসেবে নিচ্ছে না, এই অসুস্থতাকে অন্যভাবে নিচ্ছে। যদি বুঝতে পারতো যে অমুক চর্মরোগ ভালো হওয়ার পর আজকে 50 বছর বয়সে মানুষটা স্ট্রোক করলো, আজকে স্ট্রোক করছে কেন? কেন স্ট্রোক হচ্ছে? কেন মানুষের ডায়াবেটিস হচ্ছে? কেন মানুষ আজকে সন্ত্রাসী হচ্ছে? কেন মানুষ এত অপরাধী হচ্ছে? কারণটা কি? কারণটা হলো বিভিন্ন সময় রোগ চাপা পড়ে গেছে, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। চোরকে তারা ডাকাত নিয়ে আসছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে আমি ডাকাতকে আনছি। যার ফলে হোমিওপ্যাথি যে কথাগুলো বলতে চাচ্ছে, মানুষ সেই কথাগুলো বুঝতে পারতেছে না। আজকের এই কথাটা যদি সারা পৃথিবী বুঝতো যে হোমিওপ্যাথি আসলে কোন আরোগ্যের কথা বলতে চাচ্ছে, একটা বসন্ত ভালো হলো, বসন্ত ভালো হয়ে যদি সন্ত্রাসী হয়, সেই ভালোটা কি আসলে ভালো? নিশ্চিত নয়। কিন্তু আমরা বসন্ত ভালো হওয়াটাকে ভালো দেখছি। পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু পাশাপাশি ব্যাপকভাবে রোগও নতুন রূপ ধারণ করছে। আমার ছোটবেলায় আমি দেখতাম কি যে ক্যান্সার টিভির একটা খবরের বিষয় ছিল যে অমুক জেলায় অমুকের একটা ক্যান্সার হয়েছে, এটা খবর ছিল। আজকে এমন কোন পাড়া নেই যে পাড়ায় 2 জন ক্যান্সারের রোগী নাই। কেন এরকম ক্যান্সার বাড়ছে? তাহলে চিকিৎসা বিজ্ঞানের যদি উন্নতি ধরে নেই, তাহলে এই ক্যান্সার বৃদ্ধি পায় কেন? মূলত আমরা হোমিওপ্যাথ যে চিকিৎসার কথা বলছে, স্যার হ্যানিম্যান যে আরোগ্যের কথা বলছেন, এই মানুষটা যদি সত্যিকার অর্থে আরোগ্য হতো, তাহলে আজকে তার ক্যান্সার হতো না, আজকে সে স্ট্রোক করতো না, আজকে সে সন্ত্রাসী হতো না। হ্যাঁ, সেই আরোগ্য দিতে গেলে আমাদেরকে এই সূত্রগুলো একেবারে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, এবং চিকিৎসার সময় আমরা যেন সদৃশ্যের বাইরে না যাই। সদৃশ্যের বাইরে যা হয় তা হোমিওপ্যাথি হয় না। এই জন্য স্যার হ্যানিম্যান বললেন, হোমিওপ্যাথিক বাক্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ দিলেও হোমিওপ্যাথি হয় না। যা হয় তা ভণ্ডামি হয়, প্রতারণা হয়। আমরা নিশ্চয়ই কেউ ভণ্ড প্রতারক হতে চাই না, নিশ্চয়ই আমরা সত্যিকার অর্থে হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাই। তাই আমি সকলের কাছে আমার একেবারে উদ্যত আহ্বান থাকবে যে আসুন আমরা আসলে সদৃশ্য চিকিৎসার চেষ্টা করি, আর তাহলেই আমরা এক সময় দাঁড়িয়ে যাবে মাথা উঁচু করে। ধন্যবাদ সকলকে। আর স্যার আপনার বক্তব্য আসলে বললাম তো যে আবারও গভীর ভাবে অপেক্ষা করি, একেবারে মন প্রাণ দিয়ে অপেক্ষা করি যে আজকে হুমায়ুন ভাইয়ের স্যারের ক্লাস শুনবো আমি। আর ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আলিয়া ম্যামকে, রাহিল ইসলাম ভাইকেও ধন্যবাদ স্যার। আপনি যেটুকুর মধ্যে এত সুন্দর জিস্ট কথা বলেছেন, আমার খুবই ভালো লাগছে যে চোরকে তাড়াতে ডাকাতকে নিয়ে আসা। তো আজকে আলোচনার মূল প্রতিবাদ এই মানে এইরকম সহজ ভাষায় আমি কিন্তু বলতে পারিনি, চোরকে তাড়াতে ডাকাতকে নিয়ে আসা। তো যাক, 50 নম্বর অনুচ্ছেদে ভবিষ্যতে ক্লাস করলে আমি স্যার এটা আলোচনায় আনবো। চোর আসলে কি এই ক্লাসে কিন্তু অনেক কিছু শেখা যায়। এই জন্য আমি চাই আপনাদের মধ্যে কেউ যদি কেউ থাকেন কিছু একটু বলেন। কেউ কি আছেন মানে কিছু বলার জন্য? আমাদের এখানে যে গাজী ভাই মনে হয় ভালো আছেন, গাজী ভাই যদি কিছু বলতেন। গাজী স্যার।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনি যদি কিছু বলেন বা সংযোজন করেন ধন্যবাদ। বা মানে ওয়ালাইকুম সালাম। যেই স্যারগণ আলোচনা করেছেন, হুমায়ুন কবির স্যার, লুৎফর রহমান স্যার তো একেবারে সুন্দর ভাষায় একেবারে সারাংশটুকু বলে দিয়েছেন। কাজেই এর চেয়ে বেশি বোধহয় আজকে বলার মতো কিছু নাই। আমি তো বলার মতো জ্ঞান রাখি না, বরং সাখাওয়াত হোসেন স্যার আছেন, এখন আমার পরিচিত যারা আছেন তাদের মধ্যে থেকে হয়তোবা স্যার যদি কিছু বলেন, আশা করি আমরা সবাই উপকৃত হতে পারি। সাখাওয়াত হোসেন স্যারকে আমি বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার প্লিজ। জি ধন্যবাদ। সাকাত স্যার, আমি আপনাকে দেখি নাই। যাই হোক, ভালো আছেন? সাকাত স্যার, আসসালামু আলাইকুম স্যার, কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ওয়াইন স্যার? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাজী স্যার, লুৎফর রহমান স্যার, আলিয়া ম্যাম সবাই ভালো? হ্যাঁ স্যার, আপনাকে দেখতে পাইনি বলে দুঃখিত। স্যার, আপনাকে দেখতে পাইনি বলে দুঃখিত স্যার। স্যার আমি শুনছি স্যার, আজকে আমি আসলাম হঠাৎ করে বাসায় এসে দেখি যে আলিয়া ম্যাম লিঙ্ক দিয়েছে শ্রদ্ধেয় হুমায়ুন কবির স্যারের ক্লাস। আর আমি তো অর্গাননকে সব থেকে বেশি ভালোবাসি, এই জন্য অর্গাননের ক্লাস আমি সেটা করতে চাই যে করে হোক। সেজন্য সাথে সাথেই ঢুকে গেলাম এবং স্যারের একটি অনবদ্য ক্লাস উপভোগ করলাম। যেটা স্যার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবেই উপস্থাপনা করেছেন। আমি এখানে কিছু বলবো না, তারপরে একটু সামান্য বলবো যে আমরা যদি একটু দেখি যে 50 অনুচ্ছেদের সাথে 27 নং অনুচ্ছেদের সম্ভবত একটু মিল আছে। আমরা যারা অনেকে 27 অনুচ্ছেদটা আছে যে এর মধ্যে অদৃশ্য কারণে দুইটি রোগের মধ্যে আপনার দুর্বল রোগটিকে সবলটি নির্ধারিত করে যে সদৃশ্য যে সম্পর্কটা, এখানে সেই সম্পর্কটা আছে এবং স্যার সেটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এবং আমাদের যে লুৎফর রহমান স্যার, উনি তো একটা চমৎকার সংযোজন করেছেন। এটুকুই স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, হুমায়ুন স্যার, সাখাওয়াত স্যার যারা আছেন সবাইকে উদ্দেশ্যে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে এই যে হাম বসন্ত রোগীর চিকিৎসায় মানে আমার যে ওষুধটা নির্বাচন হয়, আমি ওইটার কি করি, খুব কম পাওয়ার 0 দেই। তাহলে হয় কি, রোগটা ভিতরে যা থাকে তা বের হয়ে আসে, পরবর্তীতে উচ্চ শক্তির যায়, তখন ওটা ভালো হয়ে যায়। এটা কি করা আমার ঠিক না বেঠিক? অবশ্যই স্যার, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি ওটাকে বের করতে হবে। ওটা যদি চাপা দেন, যে কথাটা আপনি ওই যে বলে দিলেন যে চোর তাড়াইতে ডাকাত, যদি চাপা দেন তাহলে তো সেই ডাকাত ব্যবহার করা হলো চোর তাড়াতে, তাহলে তো সমস্যা। ধন্যবাদ স্যার, আমি বেশি কিছু বুঝি না, একটা জিনিসই বুঝি, হোমিওপ্যাথি আধ্যাত্মিক চিকিৎসা। যার মধ্যে দর্শন নাই, আধ্যাত্মিকতা নাই, তার দ্বারা হোমিওপ্যাথি নয়, সে যতই জ্ঞানী হোক না কেন। কারণ এখানে আমি ক্লাসের মধ্যে অলরেডি একটা বলে দিছি যে এখানে ওই যে আপনার উদাহরণ দিলাম যে বেলেডোনা আমি দিলাম 30, ভালো হলো না, কিন্তু লুৎফর রহমান স্যার আর আমাদের সৈয়দ সেলিম স্যার ছিলেন, এখন দেখতেছি না আছেন কিনা, বললাম যে তারা সাক্কাসন পদ্ধতি বা সূক্ষ্ম মাত্রায় দিলেন। কথাটা আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে দিয়েছেন, এই কথা কিন্তু আমি তুলে ধরেছি। কারণ হোমিওপ্যাথি অবশ্যই একজন অভিজ্ঞতা অনেক কিছু কাজ করে, কারণ কাকে কি কোন মাত্রায় দিতে হবে, কেমন করে দিতে হবে, এই কিভাবে দিতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ একটা চিকিৎসকের অভিজ্ঞতা এবং তার দূরদর্শিতার উপর নির্ভর করে। তো আমি মনে করি আপনারা যেভাবে অভিজ্ঞ ডাক্তার, আপনারা যেভাবে দেন, অবভিয়াসলি সঠিক হবে। যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আসলে এটা অর্গানন সমর্থন করে কিনা আমি জানি না, এটা আমি ওইভাবে বুঝিনি। তবে হ্যাঁ, আমি কম শক্তি দিয়ে নিম্ন শক্তি দিলে দেখা যায় যে বের হয়ে আসে, আর বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে। যেমন এই যে আমার তো সাধারণত তরুণ রোগের নাই, এই তরুণ রোগীগুলো এখন আমার কাছে নাই বললেই চলে।
তবে টুকটাক যেটা আসে, যেমন এবছর ওই লাম্পি স্কিন গরুর চিকিৎসা কিন্তু দিতে হয়েছে অনেকগুলোকে, মানে আমি কিন্তু এগুলো করি না, কিন্তু তারপরেও একজন থেকে আরেকজন অনেকগুলো দিতে হয়েছে। শুরুতেই আমি নিম্ন শক্তি দিতাম, মানে নিম্নক্রম সব গরুর বলে দিতাম যে একদিন দুদিন কিন্তু আপনার গরু খাবে, বেশি বের হওয়ার পর গরু যখন খাওয়া ছেড়ে দেয় এটা করবে না। আমার ওষুধ খাওয়ার পর আপনার গরু খাবে এবং জ্বরটা কমে যাবে, কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাই হলো যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেল। আমি বসন্ত হামের ক্ষেত্রে তাই করি, যে কম শক্তি দিলে বৃদ্ধি পায়, পরবর্তীতে উচ্চ শক্তিতেই বাস পরের দিনই কমে যায়। এটা আসলে মানে আমি তো জানি না, মানে কিন্তু নিজের একটা অভিজ্ঞতা থেকে এটা করা, যে অর্গান সমর্থন করে কিনা। লাম্প স্কিনে গরুর এটা কি ওষুধ দিয়েছিলেন আপনি? আপনার এলাকায় কি সিলেকশন আসছে? এইটা তো আসলে যেহেতু ওটা কঠিন, মানে মানুষ না যে এটা বিভিন্ন লক্ষণ নেওয়া লাগে, এটা গরু মানে পশু, এটা আপনার এটা কোনো লক্ষণ ছাড়াই পূরণ করছি। আর আমি অনেকগুলো গরুতে আপনার প্রতিষেধক হিসাবেও দেওয়া হয়েছে। এটা আপনারা অনেকে, হ্যাঁ, আমি যেটা ব্যবহার করছি সেটা হলো যে লাইসিন 01 ব্যবহার করছি, সেদিনই বের হয়েছে। আর পরের দিন সিএম খাওয়াই দিয়েছি, সেদিন থেকে ঘাস শুকানোর শুরু হয়ে গেছে। আর মোটামুটি ভাবে মানে গরু একদিনও খাবার ছেড়ে দেয় নাই, মানে যে গরুগুলো খাওয়া ছেড়ে দিয়ে শুয়ে পড়ে গেছিল, মানে আমি তো সাধারণত চিকিৎসা করি না, মানে তরুণ রোগী নাই, আর পশুর তো প্রশ্নই আসে না, কিন্তু যে পশুগুলো আসছিল সেটা হলো মারাত্মক অবস্থা, যে মানে আর কোনো পথ নাই, মানে একেবারে ভয়ঙ্কর অবস্থান। লুৎফর রহমান স্যার, আমার কাছে যেটা মনে হয় স্যার, আমাদের ঔষধ যেহেতু সুস্থ মানুষের উপরে পরীক্ষিত, তো সেক্ষেত্রে স্যার আপনি যেটা করেছেন এইটা কিন্তু হুমায়ুন কবির স্যার যে দর্শনের কথা বলেছেন, যে এটা দর্শনের একটা বিষয়, যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে, আপনার দর্শন থেকে আপনি মনে করেছেন যে লাইসিনটা সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে এটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বেরোই আসবে পরবর্তীতে আবার এটাকে উচ্চ শক্তি দেওয়ার ফলে। এটা কিন্তু আপনার একটা নিজস্ব দর্শন তৈরি করেছেন স্যার, এবং আমি মনে করি স্যার এখানে আপনি শতভাগ সফল, এবং আপনাকে আপনার এই পদ্ধতিটাকে অনুসরণ করে আমরা যথেষ্ট অনুপ্রাণিত হব, এবং লক্ষ মানুষের এই গবাদি পশু সহ পশু সম্পদকে আমরা মনে হয় যে রক্ষা করতে যথেষ্ট ভূমিকা পালন করতে পারবো। আমার ক্ষুদ্র জ্ঞানে স্যার তাই মনে হলো। স্যার আমার একটা পরীক্ষা চলছে আর কি, যে আমি দেখলাম যে লাম্পি স্কিনের যে ভাইরাসটা, এটা হলো 30 ইউনিট শক্তি সম্পন্ন, আপনার 25 ইউনিট শক্তি সম্পন্ন। আর আমাদের যে হোমিওপ্যাথি ওষুধগুলো আছে, অনেক ওষুধেরই শক্তিটা আমি জানার চেষ্টা করলাম, তার মধ্যে আর্সেনিকের মোটামুটি ভাবে আপনার 30 ইউনিট শক্তি আছে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার। আবার লাইসিনের 200 ইউনিট শক্তি। এই শক্তির বিবেচনায় কিন্তু এটা বিবেচনা করছি। তবে কৃষি ক্ষেত্রে কিছু কাজ করতেছি, জানি না সফল হব না ব্যর্থ হব। যেমন একটা যে মানে ধানের একটা পোকা বের হয়েছে, যেটা ধ্বংস হচ্ছে না, গাছটা মরে সাদা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা লাইসিন প্রয়োগ করা যায়, সেই পোকাটা ধরবে না এবং ছেড়ে যায়। আবার পুকুরের মাছের কিন্তু আপনার পোকা হয়, সেখানে কিন্তু সরিনাম দিলে এই পোকা মানে মাছের যে ঘা হয় পুকুরের, এটা দিলে হয় না আর কি, ঘাটা হচ্ছে না। তবে চেষ্টা দেখি কি দাঁড়ায়। স্যার আমি জানতে চাচ্ছি, কারণ আপনার মাধ্যমে আমরা সবাই জানতে চাচ্ছি যে আসলে এটা যেমন লাইসেন্স আপনি দিলেন প্রথমে 1, এটা 01 দিয়েছেন, 01 দিলাম, একদিন তারপরে একদিন পরে আবার দিলেন সিএম, শততমকে আসলেন। এরপর আর তো দেওয়া লাগে না, আর দেওয়া লাগে না, তারপরে খালি ফাইটার দিলেই হয়। এখন বিষয়টা হলো কি, আপনি আপনার দর্শনে 100% রাইট আছেন, এটা আমরা সবাই জেনেছি, কিন্তু এই যে দেখেন স্যার, আজকে আমিও জানলাম আপনার কাছে, এখানে যারা আছে আমরা সবাই কিন্তু আমরা উপকৃত হলাম, যে যদি আমি গরুর চিকিৎসা করি না, কিন্তু এই যে আপনার দর্শন, আপনি একটা দর্শন দেখে তো দিয়েছেন। আমার মনে হয় আপনি কোন দর্শনে দিয়েছেন এটা যদি আমাদের একটু
বলতেন তাহলে আমাদের হৃদয়ে কিন্তু এটা গেঁথে থাকতো। এটা ভাই আগে না, এটা হলো আমরা হলো কৃষি ক্ষেত্রে কিছু পরীক্ষা চলছে যে কৃষি ক্ষেত্রে আমরা আমার হোমিওপ্যাথি কোনো অবদান রাখতে পারে কিনা। হ্যাঁ, আমরা পুকুরে দিয়ে দেখতেছি বিভিন্ন ওষুধ পরীক্ষামূলক, আবার আপনার এই যে ধানের জমিতে, ভুট্টার জমিতে, বিভিন্ন জমিতে এটা আর কি পরীক্ষামূলক চলছে, দেখা যাক কি ঘটে। কারণ আমরা যদি কৃষি ক্ষেত্রে অবদান রাখতে পারি তাহলে কিন্তু হোমিওপ্যাথি একটা সময় মানে আমাদের ওষুধগুলো তো আসলে কাজ করবে, মানে আমাদের একটা দৃঢ় বিশ্বাস। আমি আমার বাসায় একটা মরিচ গাছকে দিয়ে দেখছি যে মরিচের গাছের একটা মরিচ গাছ আছে আমার, পাতা কেমন জানি কোকড়া হয়ে গেল, যে ভাবলাম জীবনের শক্তি কি ওর শেষ নাকি আসলে রোগ। তারা দেখি যে ওখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কার্বোবেজ প্রয়োগ করলাম যে দেখি কি করে ও। হ্যাঁ, কার্বোবেজ প্রয়োগ করায় দেখি যে ভালো হয়ে গেল। যেটা রোগ হয়, রোগ হচ্ছে না, মানে এমনিতেও কিন্তু গাছ নষ্ট হবার ধরে, সেই ক্ষেত্রে কিন্তু আবার যদি মাটিতে মাটির দোষে হয় সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ দেওয়ার চেষ্টা চলছে। এটা আমরা আপনাদেরকে আগেই বলবো না, একটা সময় হয়তো বলবো যে এটা আমরা করলে আমরা কৃষি ক্ষেত্রে অবদান রাখতে পারি, হোমিওপ্যাথি কৃষি ক্ষেত্রে একটা জায়গায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, বলেন, সমস্যা নাই। কিন্তু আমরা যারা চাষের বঞ্চিত ক্ষেত্রে না দেখা হই, যাচ্ছে অনেকে, হ্যাঁ স্যার, চাষের ক্ষেত্রে দিকে অনেকে সালফার, ডাইরেক্ট সালফার ছড়াচ্ছে। এই জায়গায় আমাদের সালফার যদি সূক্ষ্ম মেডিসিন স্প্রে করে দেওয়া যায়, সেখানে আমার এক্সপেরিমেন্টটা করা যায় স্যার। কিন্তু হ্যাঁ, সালফার দিলে অনেক, মানে ওই যে যেটা মরিচ গাছে যে পচলা রোগ হয়, তারপরে আপনার কিছু রোগ আছে যে ভাইরাস ব্যাকটেরিয়ার মতো, এই রোগগুলোতে সালফার স্প্রে করলে কিন্তু ওই গাছগুলো ভালো থাকে, কৃষি জমিটা ভালো থাকে, ভালো মানে ইয়ে হয় না, রোগ আক্রমণ করে না। তবে এটা আমার যথেষ্ট পরীক্ষার প্রয়োজন, মানে আগে আমরা এটা প্রকাশ করতে চাচ্ছি না, কারণ হঠাৎ করে দিয়ে দেখলাম ক্ষতিগ্রস্ত হলো একটা কৃষক, তা হবে না। স্যার, এটা তো আপনি গবেষণা করছেন, আপনার গবেষণায় আপনি সফলতা লাভ করার পরেই আপনি প্রকাশ করছেন, এবং সেই জায়গাটার থেকে যে আপনি অর্গাননের মানে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা যে কথাটা বলেছিলেন, এটার সাথে স্যার অর্গাননের কোনো হিসাব নিকাশ আছে বলে আমি মনে করি না। কারণ এটা যেহেতু পশুর উপরে আপনি প্রয়োগ করছেন, আপনি মাছের উপরে পরীক্ষা করছেন, আপনি গাছের উপরে প্রয়োগ করে সুফল পাচ্ছেন অলরেডি। কাজে এটা কিন্তু আমরা অর্গাননটা আসবো শুধুমাত্র মানুষের চিকিৎসার জন্য আমার কাছে মনে হয় ক্ষুদ্র জ্ঞানে। সাকাওয়াত স্যার, যদি আমার ভুল হয়ে থাকে আপনি বলবেন। হুমায়ুন কবির স্যারের সাথে মাঝে মাঝে আমার কথা হয়, সরি সাথে লুৎফর রহমান স্যারের সাথে। তো সাকাওয়াত স্যার যেহেতু এ ব্যাপারে অভিজ্ঞতা আপনার আছে, আপনি এ ব্যাপারে আমাদের সাথে একটু যুক্ত হতে পারেন। পাশাপাশি এগুলি আমরা মনে করি যে আমাদের হোমিও গবেষণাকে আমরা যদি চালিয়ে যাই, শুধুমাত্র আমরা রোগী চিকিৎসা করব অথচ প্রকৃতিতে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি থেকে যদি লুৎফর রহমান স্যারের মতো এরকম নিবেদিত হয়ে আমরা কাজ করতে পারি, আমার মনে হয় যে অচিরেই আমরা হোমিওপ্যাথিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, বলছি স্যার, আমাদের যে ভিতরে যে সমস্ত মেকানিজম গুলো হচ্ছে সেগুলো সূক্ষ্ম, উদ্ভিদের মধ্যে যে সংশ্লেষ হচ্ছে, শোষণ হচ্ছে, সেগুলো সূক্ষ্ম, সেগুলো অনুপরমাণু ঘটনা হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের এটা কাজ করা যায়। সেটা হয়তো মাইন্ড নেই, কিন্তু প্যাথোলজিক্যাল কাজ তো হচ্ছে, একই সূক্ষ্মভাবেই হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আসলে আমি গাজী স্যার, লুৎফর রহমান স্যার এবং জাকির হোসেন স্যার সবার কথাই শুনলাম। আমাদের উদ্দেশ্য কি? সৃষ্টির সেবা, মানব কল্যাণ, যে কথাই বলি না কেন। এখন সৃষ্টির সেবা, মানব কল্যাণ করতে যে আমাদের এই গবেষণাগুলো অবশ্যই দরকার, এবং আমি আমার পক্ষ থেকে অবশ্যই যারা এই কাজগুলো করতেছেন, গবেষণাগুলো করতেছেন, তাদেরকে অবশ্যই মানে সালাম জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাই যে আসলে এটা অবশ্যই দরকার আমাদের। কারণ হোমিওপ্যাথি একটা জায়গায় আমরা থাকতে পারি না, আমাদের অবশ্যই সব গবেষণার দরকার। আমরা অর্গাননে কি আছে সেখানে জানবো, অর্গাননের সাইটে কি আছে সেটা জানবো, পাশে কি আছে সেটা জানবো। জানলে আমরা, অর্থাৎ ডানে বামে সামনে পিছনে যদি আমরা সব দিকে বিচরণ করি, তাহলে আমরা আমার মনে হয় আমরা প্রকৃত যে সৃষ্টির সেবা করতে যাচ্ছে, আমাদের যে দর্শন এক মানব কল্যাণ, সে মানব কল্যাণটা মনে হয় সুনিশ্চিত হবে। তো ধন্যবাদ।
ছাত্রদের সকলের প্রতি স্যার আপনাকেও ধন্যবাদ, যারা সংযোজন করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লুৎফুর রহমান স্যারকে ধন্যবাদ এত সুন্দর সংযোজন করার জন্য। আর এই স্কুল অফ হোমিওপ্যাথি গ্রুপে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।